সুপ্রিয় দর্শক, আমি জিন্নাতারা যশোয়া স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে বলেছেন, ছেলেদের রাস্তায় ঠেলে দিচ্ছেন কেন? আপনি পদত্যাগ করে দলের দায়িত্ব গ্রহণ করুন, নির্বাচনে অংশ নিন। জনগণ ভোট দিলে বিএনপি আপনাকে সর্বপ্রথম অভিনন্দন জানাবে। বিএনপি নেতার এই বক্তব্য প্রকাশকালেই নিউজ পোর্টালগুলোয় সংবাদ হয়েছে বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। ভারতের এই পদক্ষেপকে কিভাবে মূল্যায়ন করা হবে? সরকারের নির্দলীয় চরিত্র নিয়ে বিএনপির মন্তব্য এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় দলীয় সরকার বনাম নির্দলীয় সরকার। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এবং ব্যারিস্টার সানি আব্দুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এবি পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। রুহিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেমনটা আমরা একদম শুরুতে বলছিলাম, বিএনপির নেতা শামসুজ্জামান দুদু প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে বলেছেন, ছেলেদের কেন রাস্তায় ঠেলে দিচ্ছেন? আপনি পদত্যাগ করে দলের দায়িত্ব গ্রহণ করুন। উপদেষ্টা পরিষদ থেকে বিভিন্ন সময় বলা হয়েছে যে এই অন্তর্বর্তী সরকার কোনো দলের সঙ্গে সম্পৃক্ত নয়, নির্দলীয় একটি সরকার। তারপরও রাজনৈতিক দলগুলোর থেকে এমন নানান প্রশ্ন যদি কিন্তু উঠে এসেছে, আপনার কি মনে হয় এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে? আপনাকে ধন্যবাদ, আমাদের আলোচক সানিকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি। না, এটা আমি দেখলাম যে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু ভাই তিনি ওনার কথাটাকে আপনি কোট করে জানালেন। আমার ধারণা উনি তো একটা সভায় কথা বলেছেন, এখানে অনেকগুলো কথা ছিল এবং হয়তো আমি পুরোটা শুনিনি, কিন্তু কোনো একটা কথার সূত্র ধরেই তিনি হয়তো কনক্লুডিং বা তার একটা পজিশনটা তিনি বলেছেন। এই ব্যাপারে কি প্রেক্ষিতে কি বিষয়টা উনি বলেছেন সেটা সাধারণভাবে ওনারাই ভালো বলতে পারবেন। কিন্তু আপনি শেষে যেটা বললেন সে বিষয়ে কথাটা কিন্তু যদি আমরা দুই দিকে আমি বিবেচনা করি খুব ছোট্ট করে। প্রথম কথা হচ্ছে যে রাজনৈতিক দল কিন্তু ইতিমধ্যে আমার হিসাবে প্রায় 2 ডজন না হলেও কাছাকাছি গঠিত হয়েছে এইবারের গণ অভ্যুত্থান পর। এটা হওয়াটাই স্বাভাবিক এবং আমি ধারণা করি আরও অনেক দল হবে, সেটা সমস্যা না। এটা হয়, গণ অভ্যুত্থান ছাড়াও বিভিন্ন ইলেকশনের সময় হয়, নানাভাবে হয়, সেটা আমরা জানি। কিন্তু আলোচনাটা এসেছে বিশেষ করে এই আন্দোলনের অন্যতম অনেকে ছিলেন, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারও ছিলেন, তারা মিলিয়ে যে দলটা গঠন করেছে সেটাকে নিয়ে এবং সরকারের সাথে সম্পর্ক নিয়ে। তো আমি প্রথমে যদি এটা আমার অবজারভেশন যদি বলি, বিশেষ করে এবার ঈদ গেল, তাতে আর আমরা জেলাগুলোতে যাই, সুতরাং নানা মানুষের সাথে কথা বা যেটাই বোঝা যায়, তাতে দেখা যায় মানুষের মধ্যে কিন্তু একটা সাধারণ পারসেপশনই এটা আছে বলে এটা আমি অন্তত পক্ষে মনেই করি, যে আসলে এই দল মানে তো হচ্ছে সরকারের সমর্থক দল বা সরকারের কারো কারো তাদের প্রতি সবার না হলেও সমর্থন আছে, এবং এই কথাটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো না। তাকে কেন, তাতে যদি দেখেন যে এই উপদেষ্টাদের মধ্যে এমন এমন অনেকে আছেন এখনো পর্যন্ত যারা কিন্তু নানা সময় তাদের সমর্থন করেছেন। এমনকি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই দল যখন গঠন হয়, তিনি যখন বাইরে ছিলেন, তিনি তাদের শুধুমাত্র শুভ কামনা না, তিনি আরেকটা কথা বলেছিলেন, যে কথাটাকে আমরা অনেক সময় বলেছি, আজকে হয়তো আমি সেটাকে নিয়ে খুব একটা আলোচনায় যাচ্ছি না, যে তিনি বলেছেন যে তারা করছিল শুভকামনা যেমন থাকলো, কিন্তু প্রচলিত রাজনীতির জায়গায় যে যাতে মূল কথাটা আমি যদি যেটা বুঝে থাকি তাতে একটা নেগেটিভ, যে খারাপ জায়গায় যদি না যায় তাহলে সেটা উনি অনেক রাজনীতিকেই প্রশ্নবিদ্ধ করেই শুভেচ্ছার জায়গাটাই গেছেন। সুতরাং মানুষের এই পারসেপশন হওয়াটা মোটেই মানে আমি কোনো খারাপ না, মানে কি বলি যে অযৌক্তিক দেখি না, এটি একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে আমরা অনেক সময় দেখতে পাই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রধানত বা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর বাইরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন ব্যক্তিবর্গ, তারা মত তো এক হবে না, হওয়ার কথা না, তাহলে তো আমরা এক দল করতাম, এটা খুবই স্বাভাবিক, নানা মত থাকবে। কিন্তু এই মতামতের ক্ষেত্রে দেখবেন যে অনেক সময় সরকারের ভার্সান এবং এই যে যাদের কথা বলা হলো এবং দুদু ভাইও যাদেরকে ইঙ্গিত করে বলার চেষ্টা করলেন, অনেক সময় ভার্সান যেন এক এবং অভিন্ন হয়ে যায়। তো সেই জায়গাটায় যদি সাধারণভাবে বলেন, আমরাও বলার চেষ্টা করছি। যেমন আমি সর্বশেষ শরীয়তপুরের একটা সভায় সাংবাদিকদের সাথে প্রশ্ন উত্তরে বলছিলাম, আমি এই কথা পরিষ্কার বলেছি যে আমাদের দিক থেকে পজিশন হচ্ছে আমরা সরকারকে দল নিরপেক্ষ অবস্থানে দেখতে চাই, এটা যেন ব্যত্যয় না ঘটে। আপনাদের সেই চাওয়াটা কি ঠিকঠাক আছে? না, আমার বিবেচনায় ওই যে কেন এই কথাটা বললাম, তাহলে এবার চলে আসেন, খুবই ভেরি সিম্পল।
এটা যখন বললাম আরও অনেক কথা বলেছি, সেটা নেই বা গেলাম এখন। তো একজন পরের সাংবাদিক বললেন যে আমি ওইটা দলনিরপেক্ষ অবস্থানের কথা বলেছি, সংস্কার যতটুকু প্রয়োজন সেটা করে নির্বাচনের কথা বলেছি জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার বিশেষ ট্রাইব্যুনালে করার কাজটা কেন দেরি হচ্ছে এটা করেন। একই সাথে বলেছি ৭১-এর যে গণহত্যার সেই বিচার অব্যাহত রাখতে হবে। একই সাথে বলেছি যে আমাদের এই যে মবের নামে যে ঘটনাগুলো ঘটছে এইটাকে কোনোভাবেই মানে কি বলে প্রশ্রয় দেওয়া চলবে না। একইভাবেই বলেছি মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্যের উপরে যে আক্রমণ সেগুলো কারা জড়িত সেই পয়েন্টগুলো দেখতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জনমনে একটা আস্থা ফিরিয়ে আনতে হবে গণ অভ্যুত্থানের জায়গায়। কিন্তু এই যে প্রথমে যেটা ওটা বলার পর একজন সাংবাদিক জিজ্ঞেস করলেন যে আপনি এই কথাটা বললেন কেন, তার মানে কি আপনি ভাবছেন? আমি বললাম যে আপনার কি মনে হয় এই কথা বলে? যে আমার তো এরকম মনে হচ্ছে। আমি যে কথা তাই, মানে এই কথাটা আমাকে বলতে হলো কেন? হলো এই কারণে, কারণ এই যে আমি প্রথমে যেটা বললাম আমরা দেখতে পাচ্ছি ওনাদের অনেকগুলো কর্মকাণ্ড, আমি সবার কথা বলছি না, অনেক উপদেষ্টা আছেন যারা এর থেকে সিনিয়র, তারা কিন্তু এর মধ্যে থাকেনই না, কিন্তু অনেকে এমন এমন কথা বলেন তাতে পারসেপশনটা এরকম দাঁড়িয়ে যাচ্ছে যে এরা যেন অনেক ক্ষেত্রে এই ওই দলটিরও সমর্থক। তো সেইটা যদি হয় এটা বলাটা খুবই স্বাভাবিক। তার সাথে আমি এবার এটা আমার পয়েন্ট একটা যুক্ত করছি, যদু ভাই কি বলেছেন ওটা আমি জানি না। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ওনার কিন্তু একটা ফিলোসফি আছে, মনে রাখতে হবে। যেমন উনি ৩-০ তত্ত্ব, গ্রামীণ ব্যাংক, আজকেও দেখলাম উনি কথা এটা বলেছেন। তো এটা তো একটা পলিটিক্যাল, হাইলি পলিটিক্যাল পজিশন। আমাদের একটা হাইলি পলিটিক্যাল পজিশন, ওনাদের একটা আছে, অন্যদের আছে। তো এই কথা উনি বলতে পারেন, কিন্তু একটা দল নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাকে তো তার কাজটা করতে হবে। এর বাইরে যে যদি উনি এই ধরনের বিশেষ কতকগুলো রাজনৈতিক, এটা অবশ্যই রাজনৈতিক বললে অনেকে মনে করবেন রাজনৈতিকতা কোথায় পেলেন, কিন্তু কথাটা পরিষ্কার করে বলি, আমরা রাজনীতির ছাত্র হিসেবে এটুকু বুঝি, অর্থনীতি হচ্ছে রাজনীতির ভিত্তি কাঠামো, তার উপরে দাঁড়িয়েই উপরিকাঠামো হচ্ছে রাজনীতি। তাহলে কোন ধরনের অর্থনীতি আপনি চান তার উপরে দাঁড়িয়ে কিন্তু আপনি আপনার রাজনীতির চিন্তা করবেন। তাহলে উনি যখন এই কথাগুলো বলেন তার মানে তো হাইলি পলিটিক্যাল কথা। তাই এটা আমারও তো ব্যক্তিগত বক্তব্য, যদি উনি মনে করেন যে বাংলাদেশে এই কাজ, এই রাজনীতি এবং এইটা করে আমার করা দরকার, তাহলে ওনাকে ভবিষ্যৎ উনি রাজনৈতিক দল করলে করুক, কোনো অসুবিধা নেই, সেটা করতেই পারেন। উনি যদি 11-এর সময় করে তিনি কুইট করেছিলেন এবং বলছেন করবেন না, এবং এবারও কিন্তু এসে বলেছেন যে এইগুলো আমাদের কাজ না, আমরা দ্রুত আমাদের কাজ করে ফিরে যেতে চাই। সুতরাং আমি কথাটাকে এই জায়গাতেই শেষ করতে, এই পার্টে শেষ করতে চাই। আমরা এই সরকারকে একটা অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে দল নিরপেক্ষ অবস্থানে থেকে রাজনৈতিক দল, আন্দোলনকারী অন্যান্য শক্তি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তাদেরকে আস্থায় নিয়ে এবং ওনারা যেটা বলেছেন যতটুকু ঐক্যমত্য সম্ভব হবে সেইটাই করে নির্বাচিত, কারণ আপনি আপনার এজেন্ডাও নির্বাচিত অনির্বাচিত সরকার রেখেছেন, সেই জায়গায় যাওয়ার কাজটার দিকে ওনার বিশেষভাবে মনোযোগ দেওয়া উচিত। অবশ্যই মানুষের সংকট সমাধান সহ অন্যান্য কাজ উনি করবেন, সেগুলো আমরা বারণ করছি না। তাহলে এই যে পারসেপশনটা তৈরি হয়েছে সেটাও বন্ধ করতে পারবো এবং আমরা যথাযথ পথে হাঁটতে পারবো বলে মনে করি। ব্যারিস্টার সানি আব্দুল হক, আপনার কাছেও একই বিষয়ে আসতে চাই যে দলীয় সরকার নাকি নির্দলীয় সরকার, এই যে একটি বিতর্ক তৈরি হয়ে যাওয়া, যেমনটা বললেন যে রাজনৈতিক দল নিরপেক্ষ থাকতে পারছেন না রুহিন প্রিন্স, যেমনটা বললেন, আপনার কাছে কি মনে হয় যে কোথাও কি দল সমর্থন কিংবা সেই দলীয় সরকারের ট্যাগ লেগে যাচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমি আমার সহ আলোচক প্রিন্স ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা সম্পাদকীয় অনুষ্ঠানে যারা শ্রোতা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনে করি না যে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছে যেটার কারণে আপনি বলতে পারেন যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আসলে একটা দলের অবস্থান নিয়েছে বা দলীয় কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। দ্যাট ইজ নো এভিডেন্স টু সাজেস্ট দ্যাট। আমি এটা মনে করি না। কেন এটা আসলে আলোচনায় আসছে বা কেন এটা বিভিন্ন বক্তৃতা বা বিবৃতিতে বলা হচ্ছে, এটা আমার বোধগম্য নয়। দেখুন, আমি আপনাকে অন্তত দুটো বড় উদাহরণ দিতে পারবো যেটার কারণে বর্তমানে যেটা জাতীয় নাগরিক পার্টি, যেটা কিছুদিন আগেও দলের আত্মপ্রকাশের আগে যেটা জাতীয় নাগরিক কমিটি আকারে ছিল, যখন তাদের বড় বড় দুটো দাবি যেটা এই সরকার শুনেনি বা দাবি রক্ষা করে নাই। একটা হচ্ছে তারা খুব জোরে সোরে কিন্তু রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ চেয়েছিল, খুব জোরে সোরে চেয়েছিল, খুব জোরালো আকারে চেয়েছিল, কিন্তু ইভেনচুয়ালি তো উনি বহাল আছেন। খুব জোরে সোরে সংবিধান বাতিলও চেয়েছিল। জি, সংবিধান বাতিল চেয়েছিল, এটা সরকার বাতিল করেন নাই। থার্ড হচ্ছে আপনার জুলাই প্রোক্লেমেশন চেয়েছিল তারা, এবং এটা বোধহয় অন্যগুলোর চেয়ে আরো বেশি স্ট্রঙ্গার ছিল।
এটাও করেন নাই। তো তার মানে কি দেখা যাচ্ছে, যদি আমরা এই জাতীয় নাগরিক পার্টি, যেটা কিনা কিছুদিন আগে জাতীয় নাগরিক কমিটি ছিল, এটাকে কেন্দ্র করেই যদি আপনি মনে করেন যে প্রফেসর ইউনূসের যে ক্যাবিনেট যেটা, এটা তাদের কে রিপ্রেজেন্ট করছে, এটা বোধহয় খুব আনফেয়ার হবে, খুব অন্যায্য একটা দাবি হবে আর কি। আর প্রিন্স ভাইয়ের দু একটা কথা মানে রেসপেক্টফুলি করতে চাই, রিমার্ক করতে চাই, সেটা হচ্ছে যে শুভকামনা জানানো। শুভকামনা তো বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় যে শত ফুল ফুটতে দাও, অনেক রাজনৈতিক দলের উদ্ভব ঘটবে, আত্মপ্রকাশ ঘটবে, যে ডিফারেন্সেস থাকবে, এগুলো মিলিয়েই তো একটা ডেমোক্রেসি ম্যাচুরিটির দিকে যাবে। তো আপনি রাষ্ট্রপ্রধানের জায়গায় থেকে যদি কোনো একটা নতুন দল আত্মপ্রকাশ করে, সেখানে যদি আপনি শুভকামনা জানান বা শুভেচ্ছা জানান, তাহলে আপনি পার্টিজান হয়ে গেলেন, দলীয় হয়ে গেলেন, এমনটা বোধহয় যৌক্তিক হবে না। খোদ বিএনপি শুধু শুভেচ্ছাই তো জানায় না, বিএনপির তো প্রথম সারির নেতারাও গেছেন তাদের দলীয় আত্মপ্রকাশের অনুষ্ঠানে। বিএনপি শুধু না, আমরাও বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠনের মানুষেরাও সেখানে গেছে তাদেরকে শুভেচ্ছা জানাতে। তো শুভেচ্ছা জানানো মানেই যে তাদের দলীয় হয়ে যাওয়া, এটা আসলে তেমনটা মনে করি না। আর নির্বাচিত সরকার, এটা নিয়ে একটু বিস্তর আলোচনা হওয়া দরকার। আসলে নির্বাচিত সরকার না, একটা অনির্বাচিত সরকার দিয়ে দেশ চলছে, এটা আমি মনে করি যে এটার মধ্যে একটা দুরভিসন্ধির একটা গন্ধ খুঁজে পাওয়া যাবে আপনি যদি খুব সূক্ষ্মভাবে এটাকে চিন্তা করেন। দেখুন, নির্বাচিত সরকার বলতে যে মানে গণতান্ত্রিক সরকার, এটাই তো বুঝতে চাচ্ছেন, এই তো। তো আপনার মানসপটে নির্বাচনের তো একটা চিত্র আছে, যে একটা দিন থাকবে, ক্ষণ থাকবে, বাংলাদেশের ভোটাররা গিয়ে ওই দিন বুথে গিয়ে তার ভোট প্রয়োগ করবে, এই তো। বাংলাদেশ একটা অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, একটা এক্সেপশনাল সার্কামস্টান্সের মধ্য দিয়ে একটা নতুন কাইন্ড অফ স্বাধীনতার হয়েছে। এখন সেখানে এই পতিত যারা ফ্যাসিস্ট এবং তাদের দোসর, তারা ছাড়া বাংলাদেশের সব রাজনৈতিক দল, মেম্বার্স অফ সিভিল সোসাইটি, যত মানুষ আছে, তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে মিলেমিশে একাকার হয়ে সবাই প্রফেসর ইউনূসকে প্রধান উপদেষ্টা আকারে বসিয়েছে। এখন এখানে আপনি অনির্বাচিত বলার সুযোগ আছে? এটাকে তাহলে আপনি কি বলবেন? তাহলে কিসের ভিত্তিতে বসিয়েছে? উনি কি জোর করে এসে? উনি তো দেশেই ছিলেন না। উনি তো বলেছেন যে আমি তো এই কাজের লোক নই, উনি রাজিও ছিলেন না। প্রফেসর ইউনূস তার একাধিক ইন্টারভিউতে উনি বলেছেন, এবং যে স্টুডেন্ট, ছাত্র জনতা যারা বিপ্লব করেছে তারাও তো বলেছেন। নির্বাচিত বলা যায় তাহলে সেক্ষেত্রে? এখন নির্বাচিত, তাহলে আপনি কি বলবেন? অনির্বাচিত, অগণতান্ত্রিক, জোর করে বেদখল করে আছে, এটা কি বলার সুযোগ আছে? যখন আপনি অনির্বাচিত বলেন, তখন এর মধ্যে কিন্তু আই স্মেল রাট, এর মধ্যে একটা দুর্গন্ধ আছে যে আপনি অন্য কিছু মিন করতে চাইছেন কি এরকম, যে আসলে তারা জবরদখল করে আছে, ব্যাপারটা কি এরকম? এটা খুব আনফেয়ার হবে। তো এখন প্রশ্ন হলো যে তারা যে দায়িত্ব নিয়েছে, তারা কিন্তু বলে না যে আমরা ক্ষমতা গ্রহণ করেছি, এটা তারা কখনো ব্যবহার করে না। আমার দায়িত্ব নিয়েছি, আমরা যে কাজ করি, প্রফেসর ইউনূস বলেছেন, আমরা যে কাজ করি সেটা করতে আমরা আনন্দ পাই, আমরা এই কাজের লোক নই, আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আছি, এরপর আমরা চলে যাব, আমাদের কাজে মনোনিবেশ করবো, ফিরে যাব। নির্দিষ্ট সময় কোনটা? নির্দিষ্ট সময়তে উনি বারংবার, দেখুন সেপ্টেম্বরে তিনি জাতিসংঘের যে জেনারেল অ্যাসেম্বলির যে মিটিং ছিল, সেখানে উনি নিউ ইয়র্ক টাইমসকে গিয়ে উনি ইন্টারভিউ দিয়েছেন যে বাংলাদেশের নির্বাচন কখন হতে পারে, টেন্টেটিভ ডেট দিয়েছেন। ঠিক একই কথা তিনি 16 ডিসেম্বরেও তিনি একই কথা জাতির উদ্দেশ্যে ভাষণও তিনি বলেছেন, রিসেন্ট ইন্টারভিউগুলোতে তাই বলেছেন। উনি কনসিস্টেন্টলি তার জায়গায় টেন্টেটিভ ডেট নিয়ে উনি ঠিক আছেন। ডিসেম্বর থেকে জুনের ভিতরে যদি সব রাজনৈতিক দল, অংশীজন, তারা যদি একমত হয় যে আমাদের একদম মিনিমাম যে রিফর্ম, এগুলো হওয়ার পরে নির্বাচন দিতেই হবে, উনি ডিসেম্বর নির্বাচন দেবেন। আর যদি ঐক্যমত্যের, এটা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, যদি সবাই মিলে এক জায়গায় মত পোষণ করে যে হ্যাঁ আমরা একটা মোটামুটি একটু লার্জার স্কেলে আমরা একটা রিফর্ম চাই, তাহলে উনি জুনের মধ্যে নির্বাচন দেবেন। এখন জুন আর ডিসেম্বর আর জুন ব্যবধানটা মাত্র 6 থেকে 7 মাসের। এই 6 থেকে 7 মাসের ব্যবধান, এটার জন্য এত উতলা, এত বেশি পেরেশানি, এত বেশি হইচই, এটা আমি আসলে কোনো যৌক্তিকতা খুঁজে পাই না। আর দেখুন, আমি তো মনে করি এরকম এটা কতখানি হবে। দেখুন, গত
গত 6 উইকসে প্রফেসর ইউনূসের আমরা শুরুর দিকটা যেরকম একটু স্লো মন্থর বা একটু মানে ক্লামজি আকারে ঢিলেঢালাভাবে চলছে, জনজীবনে কোনো স্বস্তির ছোঁয়া নেই, এরকম একটা ঢিলেঢালা বাংলাদেশ ছিল। আমরা কিন্তু একটা দৃশ্যমান ভিজিবল একটা চেঞ্জেস লাস্ট 6 to 7 উইকসে দেখতে পেয়েছি। এখন এটার কারণে যদি আপনি নার্ভাস হতে শুরু করেন যে এখন আসলে এই রাষ্ট্রের যে একটা ভালো যে আলোর মুখ দেখছে, এটা নিয়ে আপনি রাজনৈতিক দলগুলো নার্ভাস হতে শুরু করেছে, এমনটা বলতে চাচ্ছেন? না, আমি এমনটা, আমার একটা প্রশ্ন যে আপনি এটা কি যে প্রফেসর ইউনূস যে আপনাকে এই যে দেখুন কয়েকটা জিনিস দেখুন, যে এই রমজানে আমরা সবাই আশঙ্কা করছিলাম যে রমজানে আসলে কি দ্রব্যমূল্যের যে প্রাইস হাইক এটা এত বেশি সিরিয়াস হবে কিনা, যে এটা কি আমাদের অ্যাফোর্ডেবিলিটির বাইরে চলে যাবে কিনা। এটা কিন্তু আমাদের চিন্তার চেয়েও কম ছিল, খুব সুন্দর সহনীয় পর্যায়ে ছিল, অ্যাফোর্ডেবিলিটির মধ্যে ছিল, এটা স্বস্তির জায়গা। আমরা গেল বছর বা তা আগের বছরগুলোতে দেখুন বিদ্যুতের যে বিভ্রাট ছিল, দিনে 5 বার করে 1 ঘন্টা থাকতো, তারপরে আর 3 ঘন্টা থাকতো না, এরকম একটা অবস্থা ছিল। বিদ্যুৎ বিভ্রাট তেমন একটা নেই বললেই চলে। তো এখন শুধু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন থেকে শুরু করে এই যে দেখুন যে এইসের বিনিয়োগের যে সামিট চলছে, বা এই জাতিসংঘের যে সেক্রেটারি জেনারেল ভিজিট করলেন, এরপরে উনি চায়নাতে গিয়ে সফর করলেন, এই সব কিছু মিলিয়ে যে আমরা যে একটা নতুন করে যে একটা আলোর একটা যে আশার সঞ্চার করেছে আমাদের এই রিসেন্ট 6 to 7 উইকস, প্রশ্ন হচ্ছে মানে ইজ ইট দ্যাট মেক্স ইউ নার্ভাস? যদি এটাই হয় তাহলে আমি ঠিক আছি, মানে দ্যাট মেক্স সেন্স যে আপনি এটা বলতে থাকবেন যে উনি পার্টি যান, চলে যান, দল করেন। রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে একটু ফিরতে চাই। যেমনটা শুরুতে বলছিলেন ব্যারিস্টার সানি আব্দুল হক যে এই সরকার কি তবে নির্বাচিত সরকার না, এই সরকার তো সবার ম্যান্ডেট নিয়েই বসেছে, এমনটা বলছিলেন। এই বিষয়ে আপনার কাছে জানতে চাইবো, কারণ আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে নির্বাচিত সরকারের হাতে দেশ দেওয়া দরকার, এবং রাজনৈতিক দলগুলো আসলেই নার্ভাস হচ্ছে কিনা এই বিষয়টা একটু জানতে চাইবো। না, আমি প্রথমে বলি রাজনৈতিক দল তো নানা ধরনের রাজনৈতিক দল আছে। একটা রাজনৈতিক দল একটা শ্রেণীর স্বার্থ রক্ষা করে, এটা কিন্তু মনে রাখা দরকার। রাজনৈতিক দল মানে কিন্তু তাই, সে একটা বিশেষ শ্রেণীর স্বার্থ রক্ষা করে, বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে। এই সুতরাং কেউ নার্ভাস হইতে পারে, কিন্তু সাধারণভাবে যদি বলেন গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো যারা দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছে, যাদের ঐতিহ্য আছে এবং এইবার এই কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্ট আচরণে ভূমিকা রেখেছে, তাদের নার্ভাস হওয়ার কোনো কারণ নেই, কোনো ঘটনায় নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। আর এখন তো নার্ভাস হওয়ার কোনো কারণই নেই, এটা পরিষ্কার বক্তব্য। দ্বিতীয় আরেকটা যেটা বলছিলেন যে নির্বাচিত আর অনির্বাচিত প্রশ্ন, এইটা তো আমার মনে হয় এটা কোনো আলোচনা মানে এজেন্ডা নেই। এই কারণে ওটা নিউজ সাহেবকে জিজ্ঞেস করলেই উনি কি উত্তর দেন আপনি জিজ্ঞেস করেন, কারণ উনি তো নিজেই বলছেন, আমিও একটু আগে তো বললাম, উনি বলছেন যে এটা আমাদের কাজ না, আমরা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যাব। ন্যাচারাল, উনি অনির্বাচিত মানে আবার জোর করে ক্ষমতা দখলকারী না, কারণ একটা গণ অভ্যুত্থানের পরে এরকম ঘটনাই ঘটে। এবং ওনাকে ধরেন, হ্যাঁ ওনাকে বসানোর জন্য আমি কমিউনিস্ট পার্টি বা বাম জোট আমাদেরকে কেউ হয়তো জিজ্ঞেস করে না, কিন্তু আমরা তো সমর্থন জানিয়েছি ওনাকে, এখনও তো সমর্থন করছি, সমর্থন তো প্রত্যাহার করছি না। যে কাজ করছেন, ভালো কাজ করলে প্রশংসা করব, খারাপ কাজ করলে ক্রিটিসিজম করব, এবং অবশ্যই তার যে মূল ডিরেকশন সেই পথে যাতে থাকে তার জন্য যা যা করার আমরা করব, সেটাই হচ্ছে কথা। কিন্তু পয়েন্টটা হচ্ছে যে আপনি যদি মনে আছে যে রেজিমকে আমরা বলতে বিশেষ করে রাজনৈতিক দলগুলো এবং তার বাইরে যেভাবে ছাত্র জনতা একটা অভূতপূর্ব লড়াই করলো জীবন দিয়ে, তাদের অনেকগুলো কথা আপনি একটু চোখ বন্ধ করে যদি হিসাবের মধ্যে নেন, একটা কি উন্নয়ন, গণতন্ত্র, যদি বেশি উন্নয়ন চাও গণতন্ত্র একটু কম নাও, উন্নয়ন ঠিক রাখতে গেলে ক্ষমতার ধারাবাহিকতা ঠিক করতে হবে, বারবার দরকার অমুকের সরকার, অমুকের প্রতি আস্থা রাখুন সব ঠিক হয়ে যাবে, এইটা কিন্তু গণতন্ত্রের ভাষা না, এটা মনে রাখতে হবে। আপনি যদি কোনো ব্যক্তি বা এরকম কাউকে ওইরকম একটা নিয়ে যান, একটা কাল্ট তৈরি করেন, তাহলে কিন্তু সেইটা গণতন্ত্রের ভাষা হয় না, এবং গণতন্ত্রকেও সেটা মহিমান্বিত করে না। বাংলাদেশে দীর্ঘদিন ধরে অনেকগুলো সংকটের মধ্যে এইটা একটা সংকট। আপনি দেখেন, হ্যাঁ হয়তো ইউনূস সাহেব অন্তত পক্ষে আমরা এখনও সেইটা ওনার প্রতি সেই ভরসা রাখতে চাই যে উনি সেটা চান না। আমি বলছি ভরসা রাখতে চাই, কারণ আমরা তো সব কথা বলতে পারবো না, কারণ আমি একটু মজা করেও বলি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সবার অন্তরের কথা তো আমি বুঝতে পারি না, এবং আমি যেমন আগেও বলেছি, আমি কিন্তু বলেছি সবাই বলিনি, আমি বলেছি অনেকে এর থেকে ঊর্ধ্বে আছেন, পুরো গোষ্ঠীটাই এরকম, সেটা আমরাও মনে করিনি যে সেটা ঠিক আছে যে ওনাদের অন্তরের কথা বুঝছি না, হয়তো উনি নাও চাইতে পারেন। কিন্তু আপনি দেখেন স্লোগানগুলো অনেকের দিক থেকে কে আসছে, থাকুক না 17 বছর ক্ষমতায়, অসুবিধা কি?
পয়েন্টটা এরকম যে আমি থাকুক একটু না আরো যুক্ত এত করি বছর এখানে। ধরে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছিলেন কেউ কেউ তিনি দেখছেন যে ইউনূসকে জোর করে 5 বছর ক্ষমতায় রাখতে চান, এমন কিছু আপনাদের দলীয় হিসেবে বা আপনার আমি চোখে দলীয় পড়ছে? বলতে আমি বলছি যে আমি ওই যে জোর করে শব্দটা আমি ঠিক জানি না, কিন্তু অনেকে তো বটেই বলছে তো। এমনকি আপনি খেয়াল করবেন এই উপদেষ্টাদের মধ্যে একজন উপদেষ্টা প্রথমে এসে বলেছিলেন যে এত ব্যস্ততার কি আছে, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকতো তার যে 5 বছরের ডিউরেশন ওই সময় পর্যন্ত থাকবে। এটা নিশ্চয়ই আপনার মনে আছে, শুরুতে কিন্তু একজন উপদেষ্টা বলেছিলেন। এই এমনকি ওই যে কথা বললেন এনাদের সমর্থক হিসাবে প্রধান পরিচিত, আমি বলছি দলীয় সমর্থক, রাজনীতির সমর্থক, এই কথাগুলো বলছি। যেমন আমি এই কথাটা বললাম এই কারণে, ওই যে বললাম যে সে আলোচনা একটা ডিফারেন্ট আলোচনা হলো। ধরেন ইউনূস সাহেবের আমি একটা খালি পয়েন্ট খালি বলি, উনি ওনার 3-0 তত্ত্বের মধ্যে একটা এই যে জলবায়ু বা অন্যান্য বিষয় নিয়ে আসে। আমরা তো পরিষ্কার ভাষায় বামপন্থী অবস্থান থেকে বলি আপনি পুঁজিবাদী সমাজ রক্ষা করবেন আর ওইগুলো ধ্বংস করবেন, এটা কোনোদিনও পারবেন না। চেষ্টা করে দেখতে পারেন যে দরিদ্রকে আপনি জাদুঘরে তুলবেন, তার জন্য ক্ষুদ্র ঋণ দিয়ে করবেন, ওইটা নিয়ে এখন রাজনীতির আলোচনা আপনি যদি মাঠে আসেন তখন আপনার সাথে আমরা এটা নিয়ে কথা বলবো। কিন্তু আমি বলছি যে ওই ধরনের সমর্থকরা, হ্যাঁ তারা তো অনেকেই বলছে সে থাকুক, চায়, কিন্তু সেইটা আমি বলছি যে উনি ওইটা চায় বলে উনি চান আমরা এখনো মনে করছি না, যার জন্য আমরা আশা করছি উনি যে কথাগুলো বলছেন এবং ইতিমধ্যে নির্বাচন কমিশন যেটা বলেছেন ডিসেম্বর ধরে আগাচ্ছে নির্বাচন, সেইটা করতে হবে। কিন্তু এটা মনে রাখা দরকার, ওইটা করা মানে একটা যেন ভুল ইন্টারপ্রিটেশন না হয়, যার জন্য ছোট্ট করে এই দুইটা কথা রিপিট করি। একটা হচ্ছে আমরা যে নির্বাচনের কথা বলি শুধু এখন না, অনেক দিন ধরে বলছি পুরো নির্বাচন ব্যবস্থাটাই ফেল করে গেছে। তাহলে আপনি একটা ভালো নির্বাচনের জন্যে নির্বাচন ব্যবস্থার একটা আমূল সংস্কার করে নির্বাচন অবশ্যই করতে হবে। উইদাউট সংস্কার নির্বাচন চলবে না, সেই সংস্কারে এত সময় লাগার কোনো কারণ নাই, এটা একটা কথা। দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই আমাদের কতগুলো প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছিল, সেই প্রতিষ্ঠানকে মেরামত করে তাকে ট্রেনে তোলার জন্যে এই সময়কালে ঐক্যমতের ভিত্তিতে এবং জরুরি ভিত্তিতে, কারণ এই ধরনের একটা সরকার অনেকে তো বলেন এবং কথাটা এটাকে একেবারে অস্বীকার জো নাই, আপনি যদি একটা ওই ধরনের ভালো সরকার নির্বাচিত না করতে পারেন, ওই যে বললাম একটা সরকার রাজনৈতিক দলটা গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে, খারাপ গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে যদি ক্ষমতায় আসে তাহলে তো পারবেন না। সেক্ষেত্রে আপনাদের দলীয় অবস্থান কি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব? আমি তো মনে করি যদি ওনারা ইচ্ছা করেন ভালোভাবে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারে ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব, এবং তাতে করে এই যে পজিটিভ গতি, ধরেন এই যে রিসেন্টলি কিছু কথা উনি বলেছেন নিশ্চয়ই খুবই কারেক্টলি বা সেটার একটা ব্যাখ্যা বলতে পারি, সেই ধারাটা আমাদের রক্ষা করা দরকার হবে, করা যাবে বলে আমি মনে করি। ব্যারিস্টার সানি আব্দুল হক, আপনাদের দলীয় অবস্থানটা একটু জানতে চাইবো, কারণ 16 এপ্রিল বিএনপি প্রধান উপদেষ্টার বৈঠক হবে এবং সেখানে স্পষ্ট রোডম্যাপ বিএনপি জানতে চাইবে, এমনটা জানানো হয়েছে বিএনপির তরফ থেকে, এবং তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। আপনাদের দলীয় অবস্থানটা কি? জি, আমরা আসলে আজকের নতুন না, এই পোস্ট রেভলিউশন পোস্ট 5 অগাস্টের ইমিডিয়েট পরেই কিন্তু আমরা বলেছিলাম, আমাদের পার্টির চেয়ারম্যান যিনি জনাব মুজিবুর রহমান মঞ্জু, তিনি শুরুর দিকে বলেছিলেন যে আসলে কতদিন সময় লাগতে পারে, তা আমরা অ্যারাউন্ড 2 ইয়ার্স থেকে 18 মান্থস টু 24 মান্থসের মতো বলেছিলাম আসলে। তো আদতে এখন কিন্তু ওই পথেই যাচ্ছে। তো আমরা মনে করছি যে যদি সবার ঐক্যমত্য আসলে পৌঁছানো দরকার, যে সংস্কারে আপনি টু হোয়াট এক্সটেন্ট, আপনি সংস্কারে কোন পর্যন্ত আপনি আসলে রাজি হবেন, এটা কোনো একক দল কি বলল, তিনি খুশি হলো না মন খারাপ করলো, ওইটাকে প্রাধান্য না দিয়ে সবগুলো রাজনৈতিক দল অংশীজনের একটা জায়গায় আসলে কনসেনসাস ডেভেলপ করা দরকার। আমরা সেদিকে গুরুত্ব দিচ্ছি। তবে আমরা মনে করছি যদি সরকার চায় এবং রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্য পোষণ করে, নেক্সট উইন্টারে ইলেকশন হওয়া সম্ভব। আপনি দেখুন বাংলাদেশের যে আবহাওয়াজনিত যে অবস্থা, বাংলাদেশে উইন্টার ছাড়া কিন্তু ইলেকশন সম্ভব না। আপনি জুনের দিকে যদি আপনি ইলেকশনের কথা বলে, বাংলাদেশের যে হিট লেভেল, বাংলাদেশের হিট লেভেলে আপনি হিস্ট্রোক করবেন, যে ক্যান্ডিডেট সেও ওখানে হিস্ট্রোক করে মারা যাবে, আর তার সাথে তো যারা প্রচারণা চালাবেন তারা তো বটেই। সেখানে বর্ষা আপনি 20,000 পোস্টার ছাপাবেন, দেখবেন পরদিন গিয়ে দেখুন বৃষ্টিতে, মানে আবহাওয়ার জন্য হলেও ডিসেম্বরে হওয়া উচিত। জি, আমি পার্সোনালি মনে করি যে বাংলাদেশে আইডিয়ালি ইলেকশনটা হওয়া উচিত, এবং হিস্টোরিক্যালি আপনি দেখুন বাংলাদেশে ইলেকশন কিন্তু মৌসুমটাই কিন্তু উইন্টারে, এটা হতে পারে ডিসেম্বর থেকে আনটিল মিড ফেব্রুয়ারি বা মার্চের হয়তো গোড়ার দিকে হতে পারে। তো আমি মনে করি এই নেক্সট উইন্টারের মধ্যে আসলে ইলেকশনটা হতে পারে। তবে আমরা সব রাজনৈতিক দল এবং অংশীজনের ঐক্যমত্য পোষণের জায়গাটাকে গুরুত্বারোপ করছি। আমি একটু অর্থ বাণিজ্যের দিকে আসতে চাই। যেমন শুরুতেই আমরা একটি তথ্য দিয়েছিলাম যে ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে,
কিছুদিন আগে বিমস্টেক সম্মেলনের সাইডলাইন বৈঠকে নরেন্দ্র মোদী এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন একসাথে বৈঠক করলেন তখন নানান বিষয়ে নানান সমীকরণ মেলানো হচ্ছিল, কিন্তু আজকে যেই সিদ্ধান্তটি বিভিন্ন গণমাধ্যমে দেখা যাচ্ছে যে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হচ্ছে এবং এর কারণে বাংলাদেশ বাণিজ্যগত দিক থেকে কিছুটা ঝুঁকিতে বা শঙ্কার মধ্যে রয়েছে। তো মানে এই বিষয়টা এই মুহূর্তে এসে কি বার্তা দিচ্ছে রুহিন হোসেন প্রিন্স, ছোট্ট করে আপনার কাছে জানতে চাইবো শুরুতে। এটা বলতে গেলে আমি খালি একটু এটাও ছোট করে মনে রাখতে হবে, বিশেষ করে এবার ট্রাম্প প্রশাসন আসার পরে সে যে ভূমিকা নিল, আপনি প্রচলিত ধারার পুঁজিবাদী অর্থনীতি বলেন, মুক্তবাজার অর্থনীতি বলেন, বা তার আগে যে সোশ্যালিস্ট ইকোনমি এই জায়গা ছিল, এই পুরোকে ভেঙে চুরে এটা অন্য ধরনের ডাইমেনশনের মধ্যে আসছে। তো সেই ডাইমেনশনে আসার কারণে কিন্তু আপনি পুরো সারা দুনিয়ার ইকোনমি এবং আমাদের মতো প্রান্তস্থিত দেশ, এই ধরনের দেশগুলো কিন্তু তার একটা নতুন ধরনের অভিঘাতগুলো ঘটছে। সেই জায়গায় আমাদের আঞ্চলিক সহযোগিতা, উপ আঞ্চলিক সহযোগিতা, এই জায়গাটা আরও জোরদার বাড়ানো জরুরি ছিল বলে আমাদের একটা প্রাথমিক অবজারভেশন। তো সেই জায়গায় যে খবরটা আপনি বললেন এবং আমরাও দেখলাম খুব আকস্মিকভাবে ভারত যেটা করলো এবং ইতিমধ্যে ব্যবসায়ীরা যে প্রতিক্রিয়া ব্যক্তগুলো করেছে, তা সেইটা তো নিশ্চয়ই আমাদের জন্যে একটা কি বলবো যে একেবারে অনাকাঙ্ক্ষিত। এবং বিশেষ করে একেবারেই ভারতের সাথে বরফ গলছিল না, দেখা হচ্ছিল না, মাঝে দেখা হলো ওইখানে বেশি কিছু যদি অনেকে আশা করতে পারেন, আমরা আশা করিনি, দেখা হওয়াটা একটা অগ্রগতি মনে করেছি। কিন্তু তারপরে এইটা আমি মনে করি যে এটা জরুরি ভিত্তিতে আলাপ আলোচনা করে বিষয়টা দেখা দরকার এবং আমাদের অঞ্চলগতভাবে এই সংকটগুলো যাতে না বাড়ে সেটা দেখা দরকার। ওনারা যেমন ট্রান্সশিপমেন্ট বাতিল করেছেন, আমাদের দেশ দিয়েও তো তাদের তো পণ্য যাতায়াতের ব্যাপার আছে, সেই ব্যাপারে আমি জানি না আমাদের সরকার কি করবেন না করবেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে এইটাকে, কারণ আমি বলেছি, আমি ইচ্ছা করে বললাম যে এটা পুরো আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে যে অর্থনীতির অভিঘাতগুলো আসবে, যা আমাদের মতো দেশগুলোকে হয়তো অনেক উপদেষ্টা এটাকে আমি জানি না কি কারণে অনেকে বললেন এইটা একটা নতুন দ্বার খুলে গেছে এই সেই, কিন্তু কোনো ইকোনমিস্টদের কাছ থেকে অন্তত পক্ষে তো আমরা শুনি নাই, বা সাধারণ মানুষ হিসেবে আমরা যতটুকু বুঝে তাতে এটা পজিটিভ হওয়ার মতো আমাদের দেশে কোনো কারণ নেই। হয়তো আমরা মনে করি যে একটা ঘটনা গেলে কিভাবে সয়ে নেওয়া যায় আমরা সইতে পারি বলে কেউ মনে করতে পারি। সেই ক্ষেত্রে এই ধরনের পার্শ্ববর্তী দেশ তার এই ভূমিকাটা এটা নিঃসন্দেহে আমার মনে হয় গভীর পর্যালোচনা করা দরকার, এবং যাতে করে এই অর্থনৈতিক ক্ষেত্রে মানে কত কম সংকটের মধ্যে আমাদের রাজনীতিক সংকটের কারণেও এটা হয়, এটা খুবই স্বাভাবিক, কিন্তু কত কম এই সংকটে আমরা পড়তে পারি এবং সংকটকে রাখতে পারি, সেটাই একটু আলাপ আলোচনার মধ্যে পজিটিভলি দেখা দরকার বলে আমার মনে হয়। সানি আব্দুল হক, আপনার কাছেও একই বিষয়ে জানতে চাইবো যে আপনার কাছে কি মনে হয় যে এই সময় যখন ধরা হলো যে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে, বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন ইতিবাচক মন্তব্য করেছিলেন সাইডলাইন বৈঠকের পর, তার কিছুদিনের মাথায়, এবং আরেকটি বিষয় যুক্ত করতে চাই, বিনিয়োগ সম্মেলন চলছে, সেখানে কিন্তু ভারতীয় বিনিয়োগকারীরা অংশগ্রহণ করেছে। তো এমন কিছু বিষয়ের মাঝখানে এমন একটি সিদ্ধান্ত আসলে কেন, কি বার্তা দিচ্ছে, মানে কূটনৈতিক কোনো গাফিলতি কিংবা কিছু ছিল কিনা আমাদের? আসলে সার্টেনলি যে ভারতের যে ট্রান্সশিপমেন্ট যে বাতিল করলো, এটা অবশ্যই বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কের যে উষ্ণায়নের যে প্রক্রিয়া যেটা চালু হয়েছিল সেটা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে বা বাধাগ্রস্ত হবে। তবে ভারতের গোড়ার যে সমস্যাটা সেটা হলো যে এই যে বাংলাদেশকে একটা রাজনৈতিক দলের লেন্স দিয়ে দেখা, এবং এই পোস্ট জুলাই পরবর্তীতে তারা এটা ডিফেক্টিভ ফরেন পলিসি আকারে না রিয়েলাইজ করে এটাকে ডিফিট আকারে দেখা। দেখুন, ভারত কিন্তু জুলাইয়ের এই অভ্যুত্থানটাকে তাদের এই যে বিদেশ নীতির যে ত্রুটিযুক্ত এটা মনে না করে তারা পরাজয় হিসেবে মনে করে। এই পরাজয় হিসেবে পাঠ করাটাই হচ্ছে আমাদের সম্পর্ককে আসলে উষ্ণায়নের দিকে নিচ্ছে না। আমাদের পক্ষ থেকে বাংলাদেশটা যথেষ্ট পরিপক্কতার পরিচয় দিয়েছে। বাংলাদেশ যখন প্রফেসর ইউনূস সেপ্টেম্বরে যখন জাতিসংঘের অধিবেশনে যোগদানের জন্য সেখানে সাইডলাইনে একটা বৈঠক করার কথা ছিল, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছিল, হয় নাই। চীন সফরের আগে মার্চ মাসে চেষ্টা করা হয়েছিল, হয় নাই। তো সামহাও আসলে যেটা বিমস্টেকের যে সামিট হলো ওখানে হয়েছে, এটা একটা দারুণ একটা পরিপক্কতার পরিচয় দিয়েছে বাংলাদেশ। এখন ওখানে আমরা কি, প্রিন্সিপাল যেমনটা বলছিলেন যে ওখানে আমরা কি পেয়েছি না পেয়েছি, সবচেয়ে বড় কথা দেখা হয়েছে, সম্পর্কের উষ্ণায়ন প্রক্রিয়া শুরু হয়েছে, বলব করতে শুরু করেছে, দেখা ইটসেলফ একটা অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি। তো এটার পরেই আবার নতুন করে এটা ট্রান্সশিপমেন্ট বাতিল করা, এটা অবশ্যই আমাদের দুই দেশের যে আন্তঃবাণিজ্য বা
যে রাষ্ট্রীয় সম্পর্ককে যেটা একটা বরফ গলার দিকে যাচ্ছিল এটাকে অবশ্যই বাধাগ্রস্ত করবে। আর একই দিকে আপনি যেমনটা বলছিলেন যে ভারতীয় বিনিয়োগকারীরা এই সামিটে এসছেন, এটা অফকোর্স আমরা সাধুবাদ জানাই এবং এটা অব্যাহত থাকা দরকার। আসলে ভারতের একটা জিনিস রিয়েলাইজ করতে হবে যে আপনি রিজিওনাল সুপার পাওয়ার হতে চান, আপনি এই অঞ্চলের মোড়ল হতে চান, আপনাকে তো আরও বেশি জেনারাস হতে হবে, আপনাকে আরও বেশি বড় উদার মানসিকতার পরিচয় দিতে হবে। তো আপনি শুধু এই ছোটোখাটো একটা জিনিসের রাগ করবেন, মন খারাপ করবেন, মেনে নেবেন না, পরিবর্তিত অবস্থা এই করবেন না, একটা রাষ্ট্রকে আপনি দলের লেন্স দিয়ে দেখবেন, এই জায়গা থেকে ভারতকে বেরিয়ে আসতে হবে। যত দ্রুত উপলব্ধি করবে, বেরিয়ে আসবে, ততই ভারত এবং ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক ভালো হবে। এটা একটা আনসলিসিটেড অ্যাডভাইস হয়ে যাচ্ছে ভারতের প্রতি। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল, আমি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির কথাই বলবো, তারা বিভিন্ন সময় বলেন যে অর্থ বাণিজ্য কিংবা কূটনীতির এই যে ছোটখাটো যে ফাঁকফোকর রয়ে যাচ্ছে কিংবা সমাধান হচ্ছে না, এইসব ক্ষেত্রে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিলে অনেকটা সহজ হয়ে যাবে। আপনি কি মনে করেন? There is no magic. There is no magic. Simple as that. আমরা যারা বলছে বারবার করে নির্বাচিত সরকার, মানে ভাবটা এরকম, নির্বাচন দেন, নির্বাচিত সরকার হবে, আপনি ভোট দিয়ে রাতে ঘুমিয়েছেন, সকালবেলা উঠে দেখে রেজাল্ট হয়ে গেছে অমুক দল, অ্যান্ড দেশটা হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখবেন সিঙ্গাপুর হয়ে গেছে, কানাডা হয়ে গেছে। দ্যার ইজ নো ম্যাজিক। এবং যারা এই কথাগুলো বলছে তাদেরকে আমরা আসলে অতীতে কি রাষ্ট্র পরিচালনা করতে দেখিনি? বাংলাদেশ কি সিঙ্গাপুর হয়েছে? এবং আপনি আমাকে কেন বুঝাতে সক্ষম হবেন যে আপনি এই নির্বাচন দিলে রাষ্ট্রের যারা সরকার আছে তারা চলে গেলে, নির্বাচিত সরকার আসলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে? আসলে এই কয়েকটা জিনিসের প্রবলেম, সেটা হলো যে এই সব কিছুতে একটা নাই হওয়ার একটা, আমরা কত কিছু পেয়েছি এটা নিয়ে কোনো আলোচনা খুব অপ্রতুল, খুব কম আলোচনা হয় যে আমরা গত 7 মাসে কত কিছু পেয়েছি, এগুলো নিয়ে কোনো আলোচনা নাই। এতদিন তো লুকিয়ে পালিয়ে অফিস খুলতে পারি না, জেল হাজত, মানে একেবারে মামলা হামলা সব তো ছিল। এরপর থেকে দেখেন বাংলাদেশে রাজনৈতিক দলগুলো, বিএনপি জামায়াত থেকে শুরু করে যত রাজনৈতিক দল আছে, কোনো রাজনৈতিক দল কি বলতে পারবে যে আমি আসলে পার্টি অফিস খুলতে পারি না, আমি মিছিল করতে পারি না, আমি মিটিং করতে পারি না, আমার নামে মামলা হয়েছে, আমাকে রাতেরবেলা ঘুমোতে দেয় না বউ বাচ্চা নিয়ে, আমাকে খুঁজে, এরকম নাই। সবই তো ঠিকঠাক মতো চলছে, প্রাপ্তির জায়গাগুলো আলোচনা আসছে না, শুধু নাই করার একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে। এই জায়গা থেকে আমাদের একটা মনস্তাত্ত্বিক আসলে একটা আমূল পরিবর্তন দরকার বলে আমরা মনে করছি। আর আমরা যেমনটা মনে করছি নির্বাচন দেব না, কবে দেবো জানি না, দেখি ভালো লাগবে, ব্যাপারটা এরকম না। পরিষ্কার করে বলেছে ব্যবধানটা শুধু 7 মাসে, ডিসেম্বর থেকে জুন পর্যন্ত। এবং এটাও এই স্টেটমেন্ট তো কন্ডিশনাল স্টেটমেন্ট, যে আমরা সবাই যদি ঐক্যমত্য পোষণ করি, আপনারা যদি সবাই চান একটা লার্জার স্কেলে রিফর্ম হোক, তাহলে ওই পর্যন্ত হবে। দেখুন বাংলাদেশের এই যে অভূতপূর্ব গণঅভ্যুত্থান ঘটেছে জুলাইয়ের, এটাকে শুধুমাত্র একটা নির্বাচন আয়োজনকে কেন্দ্র করে হয়েছে? শুধু একটা এই নির্বাচনের জন্যই কি এই হাজারো মানুষের প্রাণ দিল? এই 20,000-এর উপরে মানুষ, চোখ নাই, হাত নাই, পা নাই, শুধু একটা নির্বাচন আয়োজনের জন্য? আমরা নির্বাচনের রোডম্যাপ চাই, এই নিয়ে যতখানি সোচ্চার, আমরা কতটুকু সোচ্চার যে আমরা সংস্কারের রোডম্যাপ চাই, আমরা বিচারের রোডম্যাপ চাই। যদি নির্বাচনের রোডম্যাপ কোনো দল দাবি করে, পাশাপাশি আমরাও দাবি করছি যে সংস্কারের রোডম্যাপ দিতে হবে এবং বিচারের রোডম্যাপ দিতে হবে। নির্বাচন, সংস্কার, বিচার কোনোটাই কন্ট্রাডিক্টরি না। একদম শেষের দিকে চলে এসেছি। রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে এই বিষয়টি দিয়ে শেষ সময় একটু 1 মিনিটে জানতে চাইবো যে নির্বাচনের রোডম্যাপ যতটা চাচ্ছে রাজনৈতিক দল, অন্য কোনো রোডম্যাপ চাচ্ছে না, আসলে কি তাই মনে হচ্ছে আপনাদের? ঠিক না, কারণ ঠিক না বলতে আমি আমার দলের কথা বলি। 3রা জানুয়ারি বুঝেন কয় মাস আগে সরোয়ার্দী উদ্যানে আমাদের সমাবেশ থেকে পরিষ্কার করে আমরা 2টা জিনিস বলেছিলাম। একটা তো 1 নম্বর দাবি হচ্ছে আমাদের এই যে নিহতদের, আজকেও আমি তো বললাম যে বিশেষ ট্রাইব্যুনালে বিচার আহতদের, ওটা তো আছেই, এটা তো আপনি শুরুটা ওটা দিয়েই তো করতে হবে, ওটার বাইরে যেয়ে তো কিছু আমরা করতে পারবো না, এটা আছে। কিন্তু আমরা এর বাইরে 2টা কথা বলেছিলাম যে 1 নম্বর আমরা সুনির্দিষ্ট করে জানতে চাই সংস্কার নামে আপনি কি করতে চান। 2 নম্বর আমরা চাই নির্বাচনের বিষয়টাও সুনির্দিষ্ট করে তারিখ ঘোষণা। আমি 30 সেকেন্ডে একটা কথা বলি, এই যে অন্য যে আপনি ইকোনমির যে আলোচনাগুলো করলাম না, এখানে মনে রাখা দরকার আমাদের এইবারের যে বৈঠকটা, যেটা আমরা এখানে ঐক্যমত্য হইলাম যে যেটা একটা পজিটিভ, আমাদের অনেক কিছুর একটা কূটনীতির ভাষা, এই জায়গাগুলো কিন্তু দেখতে হবে। এরপরে কেন আমাদের একজন প্রেস সচিব কথা বললো, কেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বললো না, ওই দেশে কেন এটা নিয়ে একটা হইচই হইলো? তাহলে এই সমস্ত একটু সাবধানতা অবলম্বন করে আমাদের চলতে হবে। আর একটা কারণ মনে রাখতে হবে, ভূ রাজনৈতিক কারণে আমরা কিন্তু নানা ধরনের সংকট এবং সম্ভাবনার মধ্যে আছি।
আমরা যেন সংকটে না পড়ি, তার জন্য আমাদেরকে খুব হিসাব করে সমস্ত কার্যক্রমগুলো করা দরকার বলে মনে করি। আর এটা কারেক্ট যে নির্বাচন হলেই কালকেই নির্বাচিত কাকে করব তার উপরে তো নির্ভর করে, দুধের বন্যা বয়ে যাবে তা না, কিন্তু গণতন্ত্রের এই ধারাটাও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য খুব জরুরি, এটা মনে রাখতে হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।